অলরাইট, স্বাগত জানাচ্ছি গেম অনের সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। প্রতি শুক্রবার গেম অন নিয়ে আমরা রাত 8টায় থাকি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব আসলে বিতর্ক যেন পিছু ছাড়ছে না ক্রিকেটের, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমার সঙ্গে কিন্তু আছেন একজন সাবেক জাতীয় ক্রিকেটার এহসানুল হক সেজন ভাই। আপনাকে স্বাগত আমাদের শোতে। ধন্যবাদ। যেটা ঠিক বলছিলাম যে বিতর্ক যেন পিছু ছাড়ছে না ক্রিকেটের। গত এক বছরের দিকে তাকালে দেখা যাবে ক্রিকেট বোর্ডের এফডিআর এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে সরানো নিয়ে শুরু, এরপর বোর্ড সভাপতি ফারুক আহমেদকে বোর্ড থেকে সরানো, বোর্ডের নির্বাচন নিয়ে বিতর্ক, নতুন কমিটির দায়িত্ব নেওয়ার পর নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা অভিযোগ নিয়ে তোলপাড়, সেই উত্তাপ শেষ হওয়ার আগেই ফুটবলারদের নিয়ে বোর্ড পরিচালক আসিফ আকবরের মন্তব্য নিয়ে বিতর্ক, আর সবশেষ টি-20 দল নিয়ে অধিনায়ক লিটন দাসের মন্তব্য। এই বিষয়গুলো নিয়ে আসলে সেজন ভাই অনেকগুলা বলে ফেললাম। তো ভাইয়া হাসি দেখে মনে হচ্ছে আমি একটু প্রেসার ফেলে দিলাম। এটা আসলে প্রেসারের জিনিস একটু মনে হচ্ছে এই বিষয়গুলো আসলে ভাইয়া হাসাই কি না, নিশ্চয়ই এগুলা এরকম কিন্তু আগে তেমন কিছু আমরা আসলে দেখতে পারিনি। রিসেন্টলি আসলে অনেক কিছুই হচ্ছে যেগুলো আসলে নতুনভাবে আমাদের দেখতে হচ্ছে। এগুলো হচ্ছে আমার কাছে মনে হয় খুব মেইন থিং হলো যে আমরা রেজাল্ট কি করছি, ন্যাশনাল টিম রেজাল্ট কি করছে, ওটাও তো ইম্প্যাক্টেড। হ্যাঁ, আমাদের ওখানে আসলে অনেক বেশি মনোযোগ দেওয়া উচিত। টেস্টে আমরা কতটুকু পর্যন্ত এগিয়েছি, ওয়ানডেতে আমাদের যেই অবস্থানটা ছিল সেখান থেকে কি আমরা ছিটকে গিয়েছি নাকি, টি-20তে কতটুকু পর্যন্ত আমরা ডেভেলপ করেছি, ইভেন ওমেন্স ক্রিকেট কতটুকু পর্যন্ত এগিয়েছে, আন্ডার 19 কতটা ম্যাচ জিতেছে। সেজন ভাই একটা জিনিস কি মানেন যে আসলে মানে পুরো ওয়ার্ল্ডে যতগুলো ক্রিকেট বোর্ড আছে সবচেয়ে বেশি আলোচনা হয় বাংলাদেশের ক্রিকেট বোর্ড নিয়ে? আমরা আসলে বাইরের ক্রিকেট বোর্ডের কারা কারা কর্মকর্তা আছে কি আছে আমরা কিন্তু এত নামও জানি না খুব একটা, বাট বাংলাদেশের ক্রিকেট বোর্ড নিয়ে যত আলোচনা মাঠের থেকে মাঠের বাইরের আলোচনা অলওয়েজ গরম করে রাখে মিডিয়া। আসলে এটা অবশ্যই আমি ঠিক ধরেছেন যে যেই টপিকস নিয়ে আসলে আলোচনা করা উচিত, যে টপিকস নিয়ে আসলে ভয়েস রেজ করা উচিত, সেই টপিকসগুলো আসলে অনেকগুলোই ফেড। আর অন্যান্য যেসব টপিকস নিয়ে আসলে আলোচনা হচ্ছে, আজকে কেন শামীম পাটোয়ারি নেই, জাহানারা ইমামের যেই বক্তব্য, এগুলো হচ্ছে আমার কাছে মনে হয় বাংলাদেশে কয়টা মাঠ আছে ইন্টারন্যাশনাল কোয়ালিটি, খুব গুরুত্বপূর্ণ টপিকগুলো। খুলনার মাঠটা এখনো পড়ে রয়েছে কেন, আমরা কেন রংপুরে একটা কম্প্যাক্ট একটা গ্রাউন্ড তৈরি করতে পারছি না, আমাদের ইন্টারন্যাশনাল যে মাঠগুলো রয়েছে, ইন্টারন্যাশনাল যে গ্রাউন্ডগুলো রয়েছে আরও বেশি ফ্যাসিলিটিটা করতে পারছি না কেন, আমরা ডেভেলপের জন্য কি কি করতে চাচ্ছি। বিকজ অফ দেখেন, এইসব নিয়ে যদি আমরা আলোচনা করি, এইসব নিয়ে যদি আমাদের বোর্ড প্রেসিডেন্ট স্যার ব্যস্ত থাকে, তাহলে ক্রিকেট ডেভেলপ করার জন্য যেই এইম নিয়ে সে এসছেন সেটা আরও বেশি লেন্দি হবে। উনি এসছেন কিন্তু খুব ভালো একটা পজিটিভ, এবং এই নির্বাচন নিয়েও বিতর্ক ছিল সেজন ভাই। সবচেয়ে মজার কথা, সব নির্বাচন নিয়ে বিতর্ক ওয়ার্ল্ডের সব জায়গায় থাকবে, এবং এইসব কিছু জিনিস থাকবে যেগুলো আসলে বোর্ডের মধ্যেই খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাওয়া উচিত। এটাকে যত প্রলং করবেন ততই আমাদের মেইন এইম থেকে আমরা ডিটাচ হয়ে যাব। আপনি কি মনে করেন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডে ইলেকশন নিয়ে কোনো ঝামেলা নেই? নিশ্চয়ই আছে। আজকে সৌরভের থেকে যে এসছেন, তারপর আবার সৌরভ কোথায় গেছেন, এগুলো আসলে পলিটিক্স। এইটা আসলে এগুলোর সাথে আসলে ক্রিকেটটাকে যদি আমি রিলেটেড করি এবং এটা নিয়ে যদি আমি অনেক দিন পর্যন্ত প্রলং করি, তাহলে কিন্তু ক্রিকেটের মেইন যে কোর ডিসিশন মেকিং যে জিনিসটা, ডেভেলপমেন্ট প্রসেসের যে সব জিনিসগুলো, সেগুলো আরও প্রলং হবে। আজকে আমরা চিন্তা করছি যে 2030 2032 আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা আমরা প্রস্তুতি নিব। সেই জিনিসগুলো কিন্তু হবে না যদি আমি আজকে ফারুক ভাই চলে গেছে, বুলবুল ভাই এসছে, বুলবুল ভাইকে যদি আমি আবার সরিয়ে দিই, আরেকজন আসবে। এইভাবে আসলে সময় না দিলে একটা বোর্ড প্রেসিডেন্টকে, একটা বোর্ড যদি সময় না পায়, তাহলে যে প্ল্যানটা রয়েছে সেটা এক্সিকিউশন করা ভেরি ডিফিকাল্ট, সম্ভব হবে না। হ্যাঁ, আপনি 6 মাসের জন্য এসে, 1 বছরের জন্য এসে কোনো কিছু প্ল্যান করে আপনি এক্সিকিউশন করে ডেভেলপ করতে পারবেন না। একটা টেনর পর্যন্ত আমাকে সময় দিতে হবে। আমাদের বাংলাদেশ ক্রিকেট এখন কিন্তু জাস্ট ডেভেলপমেন্ট একটা প্রসেসের মধ্যে আছে। আমরা কিন্তু স্টাবলিশ না, ইন্ডিয়া না, আমরা কিন্তু অস্ট্রেলিয়া না, আমরা কিন্তু ইংল্যান্ড না। আমরা এই সময় যদি আমরা এইসব জিনিসগুলো নিয়ে বেশি ফোকাস থাকি, তাহলে আমরা শ্রীলঙ্কা হয়ে যাব, আমরা আফগানিস্তান হয়ে যাব, আমরা পাকিস্তান হয়ে যাব। আমরা
ওয়েস্ট ইন্ডিজ হয়ে যাব। সো জিনিসগুলো আসলে হ্যাঁ গঠনমূলক সমালোচনা থাকবে, বাট এটাকে অনেক বেশি প্রলং করা যাবে না। যেমন আমি যদি বলি যে আয়ারল্যান্ডের সাথে আসলে আমরা বাংলাদেশের যে পারফরমেন্স দেখলাম, টি-20-র কথা বলছি, সম্প্রতি যে 39 রানে যেটা হারলো, সেই ম্যাচটার আগে লিটন দাস কিন্তু কিছু কথা বলেছিলেন মিডিয়াতে, একটু দেখে আসতে চাই, তারপর আবার আলোচনায় ফিরবো। টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের শেষ সিরিজ, টানা 4 সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের ছন্দপতন, আইরিশদের বিপক্ষেও দল কঠিন পরীক্ষায় পড়ুক এমন চাওয়া লিটন দাসের। যদিও আইরিশদের বিপক্ষে দল নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্যাপ্টেন, শামীম পাটোয়ারির বাদ পড়া নিয়েও একহাত নিয়েছেন নির্বাচকদের। থাকলে অবশ্যই ভালো হতো, দিস নট মাই কল, টোটালি সিলেক্টর কল। আমাকে যে টিমটা দেওয়া হবে আমাকে সেই টিমটা নিয়ে কাজ করতে হবে। সো আমার কোনো সে থাকবে না যে আমি কোন প্লেয়ারটাকে চাই কোন প্লেয়ারটাকে না চাই। তো এতদিন জানতাম যে যখন ক্যাপ্টেন হয় মানুষ, তার একটা টিম গোছানোর একটা প্ল্যানিং থাকে, বাট রিসেন্ট কয়েকদিন আগে জানতে পারলাম যে টিমটা আমাকে দেওয়া হবে আমার কাজ হচ্ছে সেই টিমটাকে নিয়ে বেটার কিছু দেওয়া। চট্টগ্রামে ম্যাচের আগের দিনের অনুশীলনে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগাররা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই উন্নতির জায়গা দেখছেন লিটন দাস। আমাদের যে ক্যাপাবিলিটি আছে, আমরা যদি আমাদের দিনে 100% ক্রিকেট খেলতে পারি অবশ্যই ডমিনেটিং জয় পাওয়া সম্ভব, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে ক্রিকেটে প্রত্যেকটা টিমকে রেসপেক্ট করতে হবে। শক্তিমত্তায় আইরিশদের চেয়ে অনেকটাই এগিয়ে টিম বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে টেস্ট সিরিজেও হোয়াইট ওয়াশ হয়েছে আইরিশরা, যদিও টেস্টের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় কার্টিস ক্যাম্পারের কণ্ঠে। As a batting unit, we're looking to lay down a marker and be really positive and really aggressive, making sure we're putting pressure on the bowlers. And as a bowling unit, we're looking to take 30 wickets in the series. You know, that's what we look to do, and if we can restrict Bangladesh and do that well. বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-20 ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। ম্যাচের আগে দুই দলই জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে দল নির্বাচন নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন লিটন দাস। তবে যে দলই তিনি পেয়েছেন সেই দল নিয়েই মোকাবেলা করতে চান আইরিশদের। বিশ্বকাপের পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখতে চান। চট্টগ্রাম থেকে আশিক সারোয়ার, নিউজ 24। রাইট সেজান ভাই, আসলে আপনি বলছিলেন যে মাঠের বিষয় নিয়ে বেশি কথা বলা জরুরি, যে আসলে মাঠে কি চলছে। এখন যদি আমরা মাঠেই ফিরে যাই, আপনি খেলেছেন জাতীয় দলে, আমরাও কিন্তু সবসময় জানতাম, কিন্তু লিটন দাসও বলেছেন যে একটা দল নির্বাচনের ক্ষেত্রে আসলে ক্যাপ্টেনকে যে ওই সুযোগটা দেওয়া হয় না, এটা উনি প্রথমবারের মতো জানতে পেরেছেন যে আসলে যেই টিম দেওয়া হবে সেই টিম নিয়ে তাকে পারফর্ম করতে হবে। তার সাথে কোনো ধরনের আলোচনা করা হয়নি। এই জিনিসটা নিয়ে আপনি কি বলবেন? আপনার থেকে ফার্স্ট অফ অল আমি বলবো যে একটা প্রেস ব্রিফিং ফেস করার জন্য কিছুটা মনোযোগী হওয়া উচিত, কিছুটা প্রিপারেশন নিয়ে আসা উচিত। এমন কিছু বলবো না যেটা আসলে একটা বিতর্ক সৃষ্টি করে। সিলেক্টর, কোচ, ক্যাপ্টেন একটা ইউনিট হিসেবে কাজ করে সবসময়। এখানের মধ্যে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকে। কোনো একটা জায়গায় ফেল করলে তারা তিনজনেই আসলে দোষী হয়, আবার কোনো জায়গায় সাকসেস হলে তারা তিনজনেই কিন্তু বেনিফিটেড হয়। সো আমার কাছে মনে হয় যে এমন কোনো বক্তব্য রাখা উচিত না প্রেস ব্রিফিংয়ে যে জিনিসটা আসলে ক্রিকেটের বাইরে কোনো হাইপ ক্রিয়েট করে। এখানে আমি সম্পূর্ণ বলবো যে লিটনকে আরও বুঝে শুনে আসলে প্রেস ব্রিফিংটা করা উচিত ছিল। সেখানে যেই সব কথা আসলে সে ডেলিভার করেছে সেটা আসলে ডিসক্লোজ না করলেও পারতো। আর কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস তো ক্রিকেট বোর্ডের নিশ্চয়ই রয়েছে। যখন আমি কন্ট্রাক্টেড হব ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে, আমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস গ্রুপ দিয়েই কিন্তু কন্ট্রাক্টেড হয়। সো কোন কথাটা বলতে হবে প্রেসে, কোন কথাটা বলতে হবে না, কোন কথাটার উপরে ডিপেন্ড করে আসলে একটা হাইপ ক্রিয়েট হবে, সেই জিনিসটা আসলে বুঝতে হবে। সেটা নিজেরই আসলে এখন যে কথাটা আমি বলে ফেলবো সেটা কিন্তু আসলে নিজের উপরেই বর্তায়, বিকজ অফ সিলেক্টর, ক্যাপ্টেন, কোচ একই সাথে একই প্যারালাল, তারা বসেই আসলে। কিন্তু একজন ক্যাপ্টেনের আসলে এটা তো চাওয়া থাকে যে সে যে টিমটা নিয়ে মাঠে খেলবে সেই টিমটাতে তারও কিছু ওপিনিয়ন নেওয়া হোক, বা সে যেভাবে চাচ্ছে সেই জিনিসটাকে কনসিডার করা হোক। যেটাতে লিটনের চেহারা দেখে কথা শুনে মানে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে মাঠের রেজাল্টটা কেন এরকম হলো। মেবি আসলে হ্যাঁ, এখন কথা একটা যেই মেসেজটা ডেলিভারি করেছে সেই মেসেজটা যদি তার মেসেজটার যে রিলেশনে, সেই রিলেশনে যদি আমি মাঠে দেখি তাহলে খুব দুঃখজনক। কথা ডেলিভার্ড হয়ে গেছে, সেখানে একটা
কিন্তু তিনি তো একটা মনের মতো situation টিম create করে পাননি। আছে। হ্যাঁ। এখন শামীম যদি না খেলে সেখানে শামীমের জায়গায় নিশ্চয়ই কেউ তো খেলছে, সে কি পারফর্ম করছে এটা দেখতে হবে। শামীমের কন্ট্রিবিউশনটা কি ছিল আফগানিস্তান সিরিজে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে, তারপরে কেন বাদ পড়লে, সব স্ক্রুটিনি করা কিন্তু আসলে একটা সিলেক্টরের কাজ। আফটার দ্যাট সিলেক্টর একটা ওপিনিয়ন নিতে পারে, সেই ওপিনিয়ন সিলেক্টর যদি মনোপুত হয় নিশ্চয়ই এটা স্ট্যান্ড হবে, আর যদি মনোপুত না হয় তাহলে নিশ্চয়ই সেও এটার থেকে অন্যরকম লিপু ভাই কিন্তু যেতে পারবে। বলেছেন যে আসলে ক্যাপ্টেনের সাথে সবকিছু কথা বলে ডিসিশন নিতে হবে, নট নেসেসারিলি আমাদের যেটা ভালো মনে হচ্ছে আমরা ওইটা করার চেষ্টা করেছি, এটা কিন্তু উনি বলেছেন পরবর্তীতে। হ্যাঁ, হতে পারে একটা সিলেক্টরে কিন্তু যদি ডিসিশন নিতে হয় সে নিজে নিতে পারে, তার যে হ্যান্ডস রয়েছে সেখান থেকে একটা ডিসিশন আসতে পারে, এবং সে যদি মনে করে যে না নিশ্চয়ই ক্যাপ্টেন এবং কোচের থেকে আমি ডিসিশন চাবো, ওদের সাথে আমি কথাবার্তা বলে একটা ডিসিশন মেক করতে চাবো, সেটাও করতে পারেন। নট নেসেসারি যে একদম পুরা ক্যাপ্টেনের থেকে নিতেই হবে, এটাও অবশ্য তার যে স্ট্যান্ড সেখান থেকে আসলে সে বলতে পারে। বাট কথা হলো যে একটা টিম রান করে কিন্তু এই যে বললাম কোচ, ক্যাপ্টেন, সিলেক্টর এবং কোচিং স্টাফ সবাইকে নিয়ে, সবার সাথে আসলে যদি সিনক্রোনাইজেশন থাকে তাহলে টিমটা রেজাল্ট করবে। তাহলে এই মেসেজটা ওয়ার্ল্ড ক্রিকেটে কি মেসেজ গেল, ওয়ার্ল্ডে কি মেসেজ গেল যে না একটা ক্যাপ্টেনের সাথে একটা সিলেক্টরের সম্পর্ক ভালো না, বা টিম গোছাতে সিলেক্টররা সবার সাথে আলাপ আলোচনা করে টিম ওপিনিয়ন না নিয়ে টিম করছে, এইসব মেসেজগুলো যদি আমি বিদেশে মিডিয়াতে বিদেশে চলে যায় তাহলে দেখবেন যে জিনিসগুলা বাড়তেই থাকবে, এটা আসলে কমবে না। দেখেন সিজন ভাই, এটা আপনিও মানবেন আমিও মানবো, আসলে কি বাংলাদেশ কি আসলে আয়ারল্যান্ডের থেকেও খারাপ হয়ে গেছে এখন? এটা কি আপনি মানবেন? 39 রানে হারাটা এবং যেভাবে হেরেছে না, এখন যদি আমি আসি যে কেন বাংলাদেশ টিম আয়ারল্যান্ডের কাছে হেরেছে, 182 চেস করার জন্য কি মোমেন্টামটা নেওয়া উচিত ছিল বাংলাদেশ টিমের। 20 রানে যদি 4 উইকেট চলে যায় মোমেন্টাম একদমই কিন্তু সরে গেল, তাহলে রেসপন্সিবিলিটি কার? ব্যাটসম্যানরা এস্টাবলিশ ব্যাটসম্যানরা, ওরা এখানে ব্যাটিং করছে, ওরা প্রুভ করেছে আফগানিস্তানের সাথে সিরিজ খেলে আসছে, ওখানে ম্যাচ উইন করে আসছে, দে আর অল প্রুভেন প্লেয়ার। দ্য ওয়ে অফ ক্রিকেট যেভাবে খেলছে সেই মোমেন্টামটা তারা নিতে কেন না পারলো, সেই জায়গাটা কেন ফেল করলো, that sort of things has to be find out. 7 জন ক্রিকেটার 2 অঙ্কে পৌঁছাতে পারেননি, 2 জন ক্রিকেটার 2 জন ব্যাটার অনলি যারা হচ্ছে আসলে 2 অঙ্কের রানে তারা পৌঁছতে পেরেছেন। এটা আসলে ফেল কেন করছে, ওয়াই তারা ফেল করছে এই টি20তে? আমার একটা ছোট্ট জিনিস আমার মানে ব্যাক অফ মাইন্ডে কাজ করে যে আমরা শর্টস খেলতে পছন্দ করি, আমাদের অ্যাবিলিটি আমাদের শো করতে চাই যে আমরা ক্যাপেবল যে অনেক বড় বড় শর্টস খেলার মানে এই না যে আমি 10টা শর্টস খেলবো, এর মধ্যে আমি 8টা আউট হবো, 2টা আমি সাকসেস হবো। আমি শর্টস খেলতে গিয়ে তো সব প্লেয়ার বলে যে না আমাদের শর্টস খেলতে আমি পারমিশন দিচ্ছি, তুমি শর্টস খেলো। শর্টস খেলার মানে হলো যে আমি 10টা শর্টস যদি খেলি 8টা সাকসেসফুল হব, 2টা আউট হলেও হতে পারি। সো শর্টস খেলার ওয়েটা আমার জানতে হবে। শর্টস আমি ব্লাইন্ড শর্টস খেলে আমি আউট হওয়ার চেয়ে আমি শর্টস না খেলে ভালো। এখন যদি আমার অ্যাবিলিটি আমার শো করতে হয় শর্টস খেলে এবং আমি ওইখানে ফেল হই, তাহলে কিন্তু সেই জায়গাটা কিন্তু শর্টস খেলাটা বলে না, সেই জায়গাটাতে আমাদের স্ট্র্যাটেজিতে ভুল আছে। এখন প্ল্যান থাকবে একটা টিমের, সেই প্ল্যানগুলো এক্সিকিউশন করবে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের মাধ্যমে। ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা কি হবে, আমি শর্টস খেলে ওই জায়গাটা অ্যাচিভ করব, নাকি আমি স্লো খেলে সিচুয়েশন ডিমান্ড ক্রিকেট খেলে আমি ওই জায়গাটা অ্যাচিভ করব, এইটা সেপারেট পার্টিকুলার প্লেয়ারের উপর ডিপেন্ড করে। এখন শুধুমাত্র আমি অডিয়েন্সের জন্য শর্টস খেলে আমার অ্যাবিলিটি অ্যাপ্রোচটা দেখালে আমি 20 রানে 4 উইকেট যদি ফেলে দিই, ওই ম্যাচ কোনো সময় এটা আয়ারল্যান্ড হোক, এটা আরও ছোট টিমও হোক, তারপর আমরা জিতবো না। 184 চেস করতে হলে আমার কি স্ট্যান্সটা নিতে হবে, আমার ওপেনিং স্লটটা কতটুকু পর্যন্ত খেলতে হবে, সবগুলাই কিন্তু একটা প্ল্যান আছে। এই প্ল্যানগুলোকে আমি সাকসেস হতে পেরেছি নাকি পারিনি সেটা আমার দেখতে হবে। এবং প্ল্যান যদি আমি ফার্স্ট প্ল্যান আমি যদি ফেল করি, সেকেন্ড প্ল্যান আমার এক্সিকিউশন করতে হবে এবং সাকসেসফুলি এক্সিকিউশন করতে হবে। আমাদের ক্যাপাবিলিটির উপরে কোনো নাই যে আমরা দে আর সো ক্যাপাবল
বাট এক্সিকিউশনের ধরনগুলো হয়ে যাচ্ছে আসলে আর অনেক কবে বিতর্কিত সেজান বলা ভাই, আমি যদি দেখি মাত্র 18 রানে 4 উইকেট, যেটা তানজিদ তামিম 2 রান, ইমন 1 রান, লিটন 1 রান, সাইফ 6 রান। সাইফকে কখনো খেলানো হচ্ছে ওপেনিং এ, কখনো খেলানো হচ্ছে মিডল অর্ডারে। এই যে এক্সপেরিমেন্টগুলো, সেখানেও কোনো সমস্যা আছে কিনা একটু দেখে আসতে চাই আসলে। যদিও বাংলাদেশ হেরেছে, আমরা ম্যাচটা দেখেছি, তারপরেও একটু ম্যাচ রিপোর্টটা দেখে আসতে চাই, সেখান থেকে আসলে সেজান ভাইয়ের সাথে আলোচনা করতে আমার সুবিধা হবে। ম্যাকার্থির বলে সাইফ যখন বোল্ড হলেন, বাংলাদেশের স্কোরবোর্ডে তখন মাত্র 18 রান। পাওয়ার প্লের শেষ ওভারে চতুর্থ ব্যাটার হিসেবে ফিরে যান সাইফ। ততক্ষণে সিরিজের প্রথম ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় টিম বাংলাদেশ। চট্টগ্রামের দুর্বল আয়ারল্যান্ডের সাথে 182 রান তাড়া করতে নামে টাইগার ব্যাটাররা। শুরুতেই বিপর্যয়। প্রথম ওভারেই মিড অফের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে আউট হন তানজিদ তামিম। পরের ওভারে প্যাভিলিয়নে ফেরেন লিটন দাস। মাত্র 5 রানে 2 ইনফর্ম ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ দ্বিগুণ হয় ইমন ও সাইফের বিদায়ে। আলোচিত সমালোচিত 2 ক্রিকেটার জাকের ও তাওহিদ হৃদয় দলকে বিপদ থেকে টেনে তোলার চেষ্টা করেন। দুজনের 48 রানের জুটিতে আবারও জয়ের স্বপ্ন দেখে টিম বাংলাদেশ। তবে ব্যক্তিগত 20 রানে জাকেরের বিদায়ের পর থেকে টাইগার শিবিরে কেবলই ম্যাচ হারের অপেক্ষা। হৃদয়ের 83 রান শুধু পরাজয়ের ব্যবধান কমিয়েছে, যদিও ম্যাচের প্রথম ইনিংসেই বাংলাদেশের ম্যাচ হারের পটভূমি তৈরি হয়েছিল। টসে হেরে ফিল্ডিং করতে নেমে শরীফুল সাকিবরা খরুচে বোলিং করেছেন। দুইজনই ওভার প্রতি 10-এর বেশি রান দিয়েছেন। নাসুম রিশাদের বিপক্ষে হ্যারি ট্র্যাক্টর 4-6-এর ফুল ঝুরি ছুটিয়েছেন। 69 রানের দারুণ ইনিংসে বাংলাদেশের পরাজয় নিশ্চিত করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই চট্টগ্রামে বাংলাদেশ 3-0-তে হোয়াইট ওয়াশ হয়েছিল। তবে আইরিশদের বিপক্ষে এভাবে হারবেন লিটনরা হয়তো ঘুণাক্ষরেও কল্পনা করেননি। তবে সেটিই হয়েছে। বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে গেছে। এই মুহূর্তে লিটনরা সিরিজ হারের শঙ্কায় রয়েছেন। চট্টগ্রাম থেকে আশিক সারোয়ার, নিউজ 24। সেজান ভাই, আসলে আমাদেরও বোলার আছে হোম গ্রাউন্ডে। ম্যাথিউ একা 4 উইকেট নিলেন আয়ারল্যান্ডের, এবং আমাদের সব বোলার মিলে নিলেন 4 উইকেট। আসলে ক্যালকুলেশন তো এক এক দিনের এক একজন ব্যাটসম্যান, এক একজন বোলার ওরা পারফর্ম করবে এবং সাকসেসফুল হবে। যেই জিনিসটা আসলে টি-20তে আমরা সবসময় পিছানো, যে আমরা উই আর নট স্ট্রেংথফুল, আমাদের স্ট্রং অ্যাটিটিউড নেই, আমাদের প্ল্যানটা একটু অগোছালো, এবং সেখান থেকে আমরা বের হতে পারছি না বিকজ অফ, আমি মনে করি আওয়ার এক্সিকিউশন যে জিনিসটা, সেই জিনিসটা সবসময় রং থাকে। আমি সিচুয়েশন বুঝে ক্রিকেট খেলছি না। আমি টি-20তে যে মোমেন্টামটা নেওয়া উচিত, সেই মোমেন্টামটা আমরা নিজেরা গ্র্যাব করছি না, আমরা মোমেন্টামটা ছেড়ে দিচ্ছি, এবং সেখান থেকে আমরা এই মোমেন্টামের পিছিয়ে দৌড়াতে আমরা ওই জায়গাটা অ্যাচিভ করতে পারছি না। সো টি-20তে আপনি যেই টিমেই থাকুক, বোলিং করেন অথবা ব্যাটিং করেন, আপনার মোমেন্টামটা আপনার কাছে আগে নিতে হবে। তারপরে আপনি ড্রাইভিং সিটে বসে আপনি অনেক কিছু এক্সিকিউশন করার চান্স পাবেন। বাট আপনি যদি আগেই মোমেন্টামটা লুজ হয়ে যায়, সেই জায়গাটা আসলে আমার কাছে মনে হয় গ্র্যাব করাটা ভেরি ডিফিকাল্ট। সেজন ভাই, একটা বিরতির সময় হয়ে গেছে, একটা বিরতিতে যাচ্ছি, কোথাও যাবে না, ফিরছে কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি গেম অনে। কথা বলছি সেজান ভাইয়ের সঙ্গে আসলে ক্রিকেটের বিতর্ক এবং মাঠের ক্রিকেট নিয়ে আমরা কথা বলছি। বিরতিতে যাওয়ার আগে যেটা বলছিলাম, যে আসলে সাইফকে 6 বা 5 বা 6 খেলানো, একদম ওপেনিং থেকে সরিয়ে দেয়া, কিংবা এই জিনিসগুলো আসলে সেজান ভাই আপনি কিভাবে দেখেন? আমি এটা খুব পজিটিভভাবে দেখি না। আমি যেটা মনে করি সেটা হলো যে টি-20 ডিফারেন্ট বল গেম হতে পারে, বাট আমি যেটা মনে করি একটা ব্যাটসম্যানের প্রিপারেশন নেওয়ার জন্য তার পজিশনটা মানে আগে থেকে জানা উচিত। আমি যদি ওপেনার হই, তাহলে আমার ওপেনার মাইন্ডসেট করবো, আমার একটা প্ল্যান থাকবে, সেই প্ল্যান আমি এক্সিকিউশন করার ট্রাই করব। বাট মাঠে এসে যদি আমি বলি যে তুমি নাম্বার 4, 5, 6, 7 বা 1, 2, এইটা আসলে একটা প্লেয়ারের মাইন্ডসেট করার জন্য এনাফ টাইম না। সো একটা প্লেয়ারকে মানে সেগ্রিগেট করতে হবে, কোন জায়গায় কোন পজিশনে সে খেলবে, তাকে সময় দিতে হবে, তাকে সময় দিতে হবে। বিকজ অফ যখন সাইফ টি-20তে ইন করেছে, তাহলে নিশ্চয়ই সাইফ টি-20তে
ডোমেস্টিকে পারফর্ম করে এসছে, এবং যেহেতু পারফর্ম করে আসছে কোন জায়গায় পারফর্ম করেছে সেই জায়গাটা যদি আমার জায়গাটা ভ্যাকাম থাকে সেই জায়গাটা আমি ওখানে ইন করাবো। এখন সাহেব যদি ওপেন হিসেবে পারফর্ম করে আসে এবং তাকে যদি নাম্বার 4, 5, 6 যে কোনো এক জায়গায় আমি খেলানে ট্রাই করি, পুরোটাই কিন্তু মানে চেঞ্জ। ক্রিকেটের আপনার ভাষায় যদি বলেন ওপেন স্লটে যে খেলবে, যে মাইন্ডসেট থাকবে, যে স্কিল বা অ্যাপ্রোচ থাকবে, নাম্বার 4-এ সেই অ্যাপ্রোচ থাকবে না, একদম ডিফারেন্ট ক্রিকেট কিন্তু খেলতে হবে। নতুন বলে খেলা, এখানে পুরান বলে খেলা, ওখানে আমি কি কি শর্টস খেলবো, এগুলো সব কিছু মাইন্ডসেট করা থাকতে হবে। পজিশনগুলো আমার নিজে জানতে হবে। অস্ট্রেলিয়া টিমে আমরা একসময় দেখেছি, আমরা রিকি পন্টিং আপনি বলেন কোন ডাউন ব্যাটিং করে, নাম্বার 3। আপনি যদি বলেন গিলক্রিস্ট ওপেন করে, এগুলো বলতে পারেন। সো আমারও ইচ্ছা যে বাংলাদেশ টিমে এরকম আমরা বলতে পারি যে তানজিম সাকিব ওপেন করবে, বা সাইফ হাসান নাম্বার 3 ব্যাটিং করবে, রিয়াদের যেটা আমরা প্রতি ম্যাচে চেঞ্জ আমরা বলতে পারি। হ্যাঁ, এই জিনিসটা আসলে সফল করাটা আসলে ডিফিকাল্ট। মানে কালকে উনি তাওহিদ হৃদয় 83 রান করলেন, করার পরও কিন্তু তার কনফিডেন্স লেভেলটা ওরকম মনে হয়নি। তিনি কিন্তু বলেছেন যে আসলে আমি, অনেকে মনে করেন যে আমি টিমে থাকারই যোগ্য না। এই কথাটা দিয়ে কিন্তু তার মনের অবস্থাটা বোঝা যায় যে তিনি একটা মনের একটা দুঃখ শেয়ার করেছেন। আমি আবার বলি, প্রেস ব্রিফিং এ আমার এক প্লেয়ারদের অনেক কিছু শিখতে হবে এবং কোন কথাটা বলতে হবে না বলতে হবে এটা তার বুঝতে হবে। টু বি অনেস্ট, আপনি হি ইজ এ ভেরি গুড প্লেয়ার, বাট এইটাও এডুকেশনটা নিতে হবে। বিকজ অফ এখন অনেক কথাই কিন্তু মানে আমাদের ক্রিকেট বলে অনেক ঝাঁকুনি সৃষ্টি হচ্ছে। সো আই হ্যাভ টু মেক মাই লিমিটেশন। কোন স্পেসিফিক কোশ্চেনগুলো আমি নিব, কোন স্পেসিফিক অ্যান্সারগুলো আমি ডেলিভার করবো, এই জিনিসগুলো জানতে হবে। হ্যাঁ, যেসব কথা আছে, ইমোশন কিছু কথা তো থাকবে, মাঝে মাঝে আসবে, সেগুলো আসলে একটু বুঝে শুনে বলা উচিত। এখন তৈরিদের যেই ইনিংসটা আমরা দেখলাম, সেইটা আসলে অপোনেন্ট থেকে যদি একটা পার্টনারশিপ হতো তাহলেই কিন্তু সিনারিওটা ডিফারেন্ট হতে পারত। জি, নাম্বার ওপেনার ব্যাটসম্যান এই যে টি20 ম্যাচ জিতাবে এমন না, নাম্বার 6-7 ব্যাটসম্যানও কিন্তু জিতাতে পারে, 184 জিতাতে পারবে না। উইকেট ওয়াজ প্যারাডাইজ, ব্যাটসম্যান বল ব্যাটে আসছিল, শর্টস খেলার মতো ছিল, বাট টেম্পারমেন্ট রেখে কোন শর্টসটা খেলবো সিলেকশন করে আমি যদি ওইভাবে এক্সিকিউশন করতাম, প্ল্যানটা যদি ওই রকম ভাবে থাকতো তাহলে যেটা সম্ভব ছিল। বাট মানে বাংলাদেশকে আসলে 182 রানের টার্গেট দেখে কি ঘাবড়িয়ে গিয়ে আসলে টপ অর্ডারের ব্যর্থতা আপনি মনে করেন? নিশ্চয়ই টপ অর্ডার প্রেসারটা নিতে পারে না। নিশ্চয়ই 184 রান আমি যদি চেস করতে চাই, প্রতিটা প্ল্যান থাকতে হবে যে আমি পাওয়ার প্লেটা কিভাবে ইউটিলাইজ করব। কারণ 184 রান চেস করতে হলে পাওয়ার প্লে যদি আমি ইউটিলাইজ না করতে পারি, উইকেট যদি আমার হাতে না থাকতে, ইম্পসিবল আপনি জিতে, এটা সম্ভব না। এটা ছোট টিম হোক বড় টিম হোক, হ্যাঁ ছোট টিমের সাথে আমরা প্ল্যান করব, এক্সিকিউশন করব, সেটার উপর প্র্যাকটিস করব, বড় টিমের সাথে আবার এটার একটা রিহার্সাল হবে। তো আমার কাছে মনে হয় যে কোনো জিনিসই ছোটভাবে নেওয়া উচিত না। সেজান ভাই, আমরা তো আসলে পাওয়ার প্লে খুব বেশি কখনোই কাজে লাগাতে পারি না। তবে টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক কিন্তু বলেছেন যে বাংলাদেশের টি20 আসলে সঠিক পথে আছেন। একটা প্রতিবেদন আছে, একটু দেখে আসতে চাই। সাদা পোশাকের সিরিজ শেষে আইরিশদের বিপক্ষে রঙিন পোশাকের প্রস্তুতি। সেই সিরিজ খেলতে ইমার্জিন এশিয়া কাপ শেষে দেশে ফিরে দলের সাথে যোগ দিয়েছেন মাহিদুল অঙ্কন, পৌঁছিয়েছেন সাগরিকায়ও। সস্ত্রীক শরীফুল ইসলামও গেলেন চট্টগ্রামে। এক সিরিজ পরই স্কোয়াডে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিনও। বেশ নির্ভার দেখা গেল তাকে। নাসুম, তানজিম সাকিবরা মিরপুরে প্রস্তুতি নিয়েছেন। যাওয়ার আগে পরিচালক আব্দুর রাজ্জাক জানালেন বাংলাদেশ ক্রিকেট সংক্ষিপ্ত ফরম্যাটে ভালো অবস্থানে আছে। আমাদের কিন্তু লাস্ট মানে বেশিরভাগ টি20 সিরিজ আমরা জিতেছি, কোনো না কোনো ভাবে তো জিতছে। তো জিতলে তাহলে খারাপ বলবো কিভাবে? খারাপ কেন বলছেন? খারাপ আসলে মানে আমার কাছে এরকম মনে হয়নি, বাট এটা মোমেন্টামের খেলা যেহেতু, তো মোমেন্টাম গুলো যাতে গ্র্যাব করে রাখা যায় বেশিক্ষণ, যে টিমের কাছে বেশিক্ষণ মোমেন্টামটা থাকে ওরাই জিতে। মোহাম্মদ আশরাফুল ব্যাটিং কোচের দায়িত্ব নেওয়ার সিরিজে সফলতা পেয়েছে বাংলাদেশ। তার অভিজ্ঞতা টাইগার ক্রিকেটের জন্য প্রয়োজন বলে মনে করেন রাজ্জাক। আশরাফুলের তো এক্সপেরিয়েন্সের কথা বললে আসলে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেরিয়েন্স প্লেয়ার। তো খুব স্বাভাবিকভাবে যেহেতু মাত্র একটা সিরিজ, মানে এখানে অল্প সময়ের মধ্যে বলাও মুশকিল। আসলে এইগুলো ইনক্লুশন বেশ সময় পরে বোঝা যায় যে আসলে কি ইম্প্যাক্ট পড়ছে। ফট করে একটা মানুষকে নিয়ে যে কোনো একটা কমেন্ট করে দেওয়া একটু মুশকিল। বাট আমি শিওর যে টেকনিকের থেকে প্র্যাকটিসের ব্যাপারটা আসলে হয়তো ডেফিনেটলি খাটাচ্ছে।
ও বলছে, কথা বলছে, আমি দেখি সবসময় থাকে ব্যাটসম্যানদের কাছাকাছি থাকে। বুধবার সকালে টিম হোটেলে দু দলের ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হবে, আর সিরিজের প্রথম ম্যাচ বৃহস্পতিবার সন্ধ্যায়। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। সেজন ভাই, মিল কি পাওয়া গেল যে আসলে সঠিক পথে কি আছে? খারাপ বলেনি রাজ্জাক, যে কথাটা বলেছে খারাপ বলেনি। দেখেন, আপনি যদি মনে করেন যে 100 ম্যাচে 100টা ম্যাচ জিতবেন, ইটস ডিফিকাল্ট বিকজ অফ টি20 এমন একটা ম্যাচ, ওই যে না গ্যাম্বলিং বলবো না, এটা হলো রাজ্জাক যে প্রপার ওয়ার্ডটা ইউজ করেছে, মোমেন্টাম। মোমেন্টাম যার কাছে যাবে সেই কিন্তু অনেক আগানো থাকবে, কিন্তু মোমেন্টামটা সবসময় পেন্ডুলামের মতো থাকবে, বাট মোমেন্টামটা গ্র্যাব করা ভেরি ইম্পর্টেন্ট। এটা ব্যাটিংয়ে বলেন, এটা বোলিংয়ে বলেন। আজকে যদি আমি ফার্স্ট 5 ওভারে 3 উইকেট নিয়ে যাই বা 4 উইকেট নিয়ে যাই অস্ট্রেলিয়ার টিমকে বা ইন্ডিয়ান টিমকে, তাকেও কিন্তু স্ট্রাগল করতে হবে 180 রান চেস করার জন্য। সো মোমেন্টামটা যেহেতু আমাদের নিতে হবে, সেই জন্য আমরা প্রোঅ্যাক্টিভ থাকতে হবে এবং সেই প্ল্যানে আমাদের আগাতে হবে। আমাদের ক্যাপাবিলিটি খুব ভালো আছে। তানজিম সাকিব কিন্তু হিউজ রান করে এসছে, তামিম হিউজ রান করে এসছে, স্টিডি ব্যাটসম্যান, কিন্তু হঠাৎ পার্টিকুলার ম্যাচে সে ফেল করছে। কেন ফেল করছে ফাইন্ড আউট করতে হবে। আমার ওপেনার ফাইন্ড আউট করতে হবে, ওয়ান ডাউন ব্যাটসম্যানরা কীভাবে ব্যাটিং করতে হবে, সেই জায়গাটা কেন আজকে আয়ারল্যান্ডের মতো টিমের কাছে ফাইন্ড আউট করছে। সেটা হোক স্কিলের জায়গায়, সেটা হোক মেন্টালের জায়গায়, সব কিছু ফাইন্ড আউট করার একটা সময় এসছে। দেখেন, আমাদের অনেক কিছুই আমরা ল্যাকিংস দেখতে পারি, যেটা অন্যান্য টিম অনেক বেশি এগিয়ে গেছে। আপনি যদি ভিডিও অ্যানালিস্টের দিকে দেখেন, আমরা খুব একটা ভিডিও অ্যানালিস্টের দিকে আমরা খুব একটা আগানো ছিলাম না। এই লাস্ট 2 বছর ধরে বা 3 বছর ধরে আমরা স্পেসিফিকভাবে ভিডিও অ্যানালিস্টিক্সে ক্লাস করা হচ্ছে এবং এটার উপর আগাচ্ছে, এটার উপর প্ল্যান করা হচ্ছে। আপনি যদি ফিটনেসের কথা বলেন, আপনারা শুধু জানতাম যে উইকেটের উপর ফিটনেস, দৌড়ানো, রান করা, বোলিং করা, এটাই ফিটনেস এখন অনেকগুলো বিভক্ত চলে এসছে। আমরা এখন চিপ সেট করেও কিন্তু আমরা অনেক সময় তার ফিটনেসে কি আসছে সেটা জানতে পারছি। বায়োমেকানিক হিসেবে একটা ডিভাইন এসছে, সেখান থেকে আসলে কতটুকু পর্যন্ত আমরা গ্র্যাব করতে পারি, আপকামিং প্লেয়াররা কতটুকু পর্যন্ত স্কিলফুল। সো অনেকগুলা ডিপার্টমেন্ট আমরা কিন্তু বিরতির সময় হয়ে গেছে। দর্শক যাচ্ছে একদম শেষ বিরতিতে, কোথাও যাবেন না, উইল বি রাইট ব্যাক।